প্রধানমন্ত্রীর 2 দিনের ভারত সফরে দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে অন্যতম ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা। এসব সমঝোতা ভবিষ্যতে ঢাকা দিল্লি মৈত্রী আরও নিবিড় করবে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরী এবং ভারতে দিল্লি থেকে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই সাবেক পররাষ্ট্র সচিব শমশের মবিন চৌধুরীর কাছে। জনাব শমশের মবিন চৌধুরী, যেটি জানতে চাই যে দুদেশের মধ্যে যে সম্পর্ক, তাতে ভিসামুক্ত যাতায়াতের আলোচনা হতে পারে কিনা? দুঃখিত, আপনার প্রশ্ন বুঝলাম না। দুই পক্ষের মধ্যে যে সম্পর্ক, তাতে ভিসামুক্ত যাতায়াতের আলোচনা হতে পারে কিনা? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি এটা বলবো যে যত কিছুই আপনাদের প্রতিবেদনে এবং বিভিন্ন প্রতিবেদনে দেখলাম, ভারতের পররাষ্ট্র সচিবও একটি সংবাদ সম্মেলন করেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। এখানে একজন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষক হিসাবে আমি যে শব্দটার উপর আমি বেশি জোর দিচ্ছি, যে ভারত প্রশান্ত মহাসাগরে দ্বিপাক্ষিক সহযোগিতা, এটার কিন্তু একটা বিশাল ব্যাখ্যা হয়তো আগামীতে আমরা দেখতে পাবো। যে ভারত প্রশান্ত মহাসাগর মানে ইন্ডো প্যাসিফিক, এবং ইন্ডো প্যাসিফিকটা নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, এরা সকলে এক অবস্থানে আছে। চীন একটু ভিন্ন অবস্থানে আছে। তো এখানে সবসময় আশা করা হচ্ছিল যে বাংলাদেশ এই ভারত প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে কোন ভূমিকা রাখবে। হয়তো দ্বিপাক্ষিক মাত্রায় সহযোগিতা শুরু হবে, তবে এটা হয়তো বহুপাক্ষিক মাত্রার একটা অংশ হিসাবে। এখন আসি আপনার প্রশ্নে। দেখেন, ভিসামুক্ত ব্যবস্থা তো শুধু ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহের মধ্যে আছে। সেটার মূল কারণটা হচ্ছে যে সেখানে ধরেন নেদারল্যান্ড থেকে জার্মানিতে বা জার্মানি থেকে ফ্রান্সে যাতায়াত করার মধ্যে কোনো জটিলতা নাই, কোনো ধরনের এমন কিছু হয় না যাতে এটা। কিন্তু বাংলাদেশ, ভারত বা আমাদের অঞ্চলে কোনো দেশের সাথে, মানে কোনো বড় দেশের সাথে ভিসামুক্ত ব্যবস্থাপনা নেই। হ্যাঁ, আমাদের শ্রীলঙ্কার সাথে আছে, নেপালের সাথে, ভুটানের সাথে আছে, কিন্তু বাংলাদেশে ধরেন থাইল্যান্ডের সাথে নেই, সিঙ্গাপুরের সাথে নেই, মালয়েশিয়ার সাথে নেই। এটার ইন্দোনেশিয়ার সাথে ছিল, এখন নেই। এটা কারণটা হচ্ছে যে ভিসামুক্ত যদি আপনি একটা রেজিম সৃষ্টি করেন, সেখানে এটা সুযোগ নেবেন এমন অনেক লোক যারা মানে অপ্রত্যাশিত বা ওই দেশে সহজে গ্রহণযোগ্য নয়। আমরা চাইবো না যে ভারত থেকে যে কোনো ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করুক। একইভাবে ভারতও চাইবে না যে বাংলাদেশ থেকে যে কোনো ব্যক্তি ভারতে ভিসা ছাড়া প্রবেশ করুক। সেই কারণে ভিসা মুক্ত ব্যবস্থাপনা আমাদের দুই দেশের মধ্যে হওয়ার সম্ভাবনা আমি একদমই দেখি। তবে আপনি বলছেন যে মিস ইউজ হতে পারে। জি, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ীর কাছে। জনাব গৌতম লাহিড়ী, যেটি জানতে চাই যে বাংলাদেশিদের ভ্রমণের জন্য আলাদা পরিকল্পনা কি করতে পারে ভারত সরকার? ধন্যবাদ। হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, বাইরে অনেক শোরগোল আছে আজকে, কিন্তু আমি যেটা মূল কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা, আজকে যে নীতি নির্ধারিত হয়েছে, সেটা হচ্ছে 2041 সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা এবং 2047 সালে একটি বিকশিত ভারত হওয়া। এই দুটির মেলবন্ধনের জন্য টেকসই দীর্ঘমেয়াদী কিছু ঘোষণা করা। সব থেকে বড় বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার, আমি ভারতীয় হিসেবে মনে করি শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য, সেটা হচ্ছে তিস্তা নদীর যে প্রকল্পের কথা তিনি দীর্ঘকাল ধরে বলে আসছিলেন, তাতে আজ ভারত সম্মতি দিয়েছে, এবং সম্মতি দিয়েছে শুধু নয়, একটা টেকনিক্যাল টিমও পাঠাবে। ফলে নিঃসন্দেহে এটা আমার মনে হয় দুই দেশের মধ্যে আস্থাবর্ধক অনেক ঘটনা ঘটতে পারে, তার একটা ভিত্তি তৈরি হয়েছে। দুই, যেটা আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, যেটা বলা হয় জনতার সঙ্গে জনতার সম্পর্ক,
এই যে মেডিকেলে যারা অ্যাপ্লাই করেন, আবেদন করেন ভিসার জন্য, তাদেরও দীর্ঘদিন অনেক ভুগতে হয়। তাদের জন্য যে ই ভিসা প্রথা চালু হয়েছে, এই ই ভিসা প্রথা চালু হওয়ার অর্থ প্রায় 30% মানুষ ই ভিসার জন্য আবেদন করে দেয়, 20 লক্ষের মতো। ফলে বাংলাদেশ হাই কমিশনের, যেটা ভারতীয় হাই কমিশন, তাদের উপরে চাপ অনেকটা কমে যাবে এবং এক্ষেত্রে বাকি যে যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য অনেক সুবিধা হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আজকে নেওয়া হচ্ছে, যেটা প্রধানমন্ত্রী মোদী এক কথায় যেটাকে বলেছেন, কমার্স, কানেক্টিভিটি অ্যান্ড কোঅপারেশন, অর্থাৎ বাণিজ্য, সহযোগিতা এবং তার সঙ্গে হচ্ছে যেটার কথা বলে, যেই কারণে আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে, আপনি যদি সিদ্ধান্তগুলো ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে বহু ক্ষেত্রে নতুন নতুন কানেক্টিভিটির যেমন সিদ্ধান্ত হয়েছে, একই সঙ্গে দুই দেশের মধ্যে যে সম্পর্ক আরো নিবিড় করার জন্য, যেটা বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় সমস্যা, যে বাণিজ্যিক ঘাটতি, সেখানে সেপার আলোচনা যে শুরু হওয়া, সেপার চালু হওয়া অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি অনেক বেড়ে যাবে। ফলে আমার ধারণা দুই বুঝতে পেরেছি। আপনি প্রধানমন্ত্রী থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই জনাব শমশের মোবিন চৌধুরীর কাছে। জনাব শমশের মোবিন চৌধুরী, রেল সংযোগ বাড়ানোয় বাংলাদেশের চেয়ে ভারত বেশি উপকৃত হচ্ছে কি? আপনার প্রশ্নটা শুনতে পারিনি। যে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে রেল সংযোগ বাড়ানোয় বাংলাদেশের চেয়ে ভারত বেশি উপকৃত হচ্ছে কি? যদি আমি আপনার এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার এই প্রশ্নটা, এবং তাৎপর্যপূর্ণ। সাধারণ ভাবে ধারণা করা হয়, এবং আমি নিজেও মনে করি যে ভারত যে বাংলাদেশের উপর দিয়ে, ভূখণ্ডের উপর দিয়ে ভারতের পূর্ব উত্তরাঞ্চল, নর্থ ইস্ট, উত্তর পূর্ব অঞ্চলে যে পণ্য বহন করবে ট্রানজিটের মাধ্যমে, রেল ট্রানজিটের মাধ্যমে, এবং তার বিনিময়ে তারা বলছে আমাদেরকে তারা নেপালের সীমান্ত পর্যন্ত এবং ভুটানের সীমান্ত পর্যন্ত ট্রানজিট দেবে। আপনি যদি একদম অর্থনৈতিক হিসাবে দেখেন, আর্থিক হিসাবে দেখেন, এখানে ভারত বহুগুণ ভাবে লাভবান হচ্ছে বাংলাদেশের তুলনায়। এটা অস্বীকার করার সুযোগ নেই। আমি সবকিছু মিষ্টি কথা বলতে হবে সেটা আমাকে, আমি সে মানুষ নয়, আমি সে পর্যবেক্ষক নয়। এখানে ভারত বিশালভাবে উপকৃত হবে। এখন বিষয়টা হচ্ছে এটা কি ট্রান্সশিপমেন্ট হবে নাকি ট্রানজিট হবে? ট্রান্সশিপমেন্ট যদি হয় তাহলে বাংলাদেশের রেল বিভাগ হয়তো কিছুটা এখানে লাভবান হতে পারে, যে পণ্যগুলো ভারত সীমান্তে আসবে, সেখান থেকে বাংলাদেশের মাধ্যমে ভারতের অপর সীমান্তে নিয়ে যাবে, ওখান থেকে তারা ভারতের নর্থ ইস্ট অঞ্চলে নিবে। আর যদি ট্রানজিট হয় তাহলে তো ভারতের। এখন এটা কি শুধু, কিন্তু ভারত যেটা এখন আমাদেরকে দিচ্ছে নেপাল এবং ভুটানে, সেটা কিন্তু শুধু পণ্য ট্রানজিট করার জন্য, যাত্রী ট্রানজিট করার সুযোগ এখনো তারা দেয়নি। এবং আমাদের ওপর দিয়ে, আমাদের ভূখণ্ডের উপর দিয়ে ভারত যেটা ট্রানজিট করবে, সেখানে যাত্রী এখনো আমি শুনিনি, যাত্রী না শুধু পণ্য, সেটির ব্যাপারে আমি পরিষ্কার নয়। তবে একদম গণিতের হিসাবে দেখতে গেলে নিঃসন্দেহে ভারত এখানে আমাদের থেকে বেশি উপকৃত হবে, কারণ সেই শিলিগুড়ি করিডোর দিয়ে না পণ্য নিয়ে এখন বাংলাদেশ নিতে পারে। তবে তার সাথে সাথে আমি আশা করব যে আমাদের রেল যোগাযোগ ক্ষেত্রে ভারত এখানে বিনিয়োগ করবে, যাতে এই যে বাড়তি রেল যোগাযোগ এখানে চালু হবে এই ট্রানজিটের কারণে, সেটা যেন হাল নাগাদ করা হয়, সেটাকে যেন আরো উন্নতমান করা হয় এবং কম্প্যাটিবিলিটিটা আনা হয়। ভারতের বেশিরভাগ রেল যোগাযোগ কিন্তু ব্রড গেজ, আমাদের কিছুটা মিটার গেজ, কিছুটা ব্রড গেজ, মিক্সড গেজ। এখানে একটা কম্প্যাটিবিলিটি প্রয়োজন, এবং সেখানে আমি আশা করব ভারত বিনিয়োগ করবে। দেখেন, এই যে সেপার কথা যেটা বলা হয়েছে যে এইটা আলোচনা শুরু হবে, এটা রাতারাতি যে সাংঘাতিক একটা এখানে স্বর্ণযোগ এসে যাবে তা নয়। সেপার নেগোসিয়েশন খুবই কঠিন, খুবই জটিল, এবং অনেক বিষয় রয়েছে সেখানে। ট্যারিফসের কথা রয়েছে সেখানে, বুঝতে পেরেছি। জনাব শমশের মোবিন চৌধুরী, আপনি থাকুন আমাদের সাথে, আবারও আসবো আপনার কাছে। আবারও একটু যেতে চাই জনাব গৌতম লাহিড়ীর কাছে। জনাব গৌতম লাহিড়ী, আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা দেখেন, টেকনিক্যাল টিম আসবে তিস্তার পানি ইস্যুতে। আমার যেটি প্রশ্ন, যে তিস্তার পানি ইস্যুতে কারিগরি দল পাঠানোর কি কারণ হতে পারে? এটার প্রথম অর্থ হলো, আমি যেটা মনে করি, বাংলাদেশ সরকার তিস্তাকে যেভাবে তারা উন্নয়নের প্রকল্প ভেবেছে, শেখ হাসিনা, তার একটা নৈতিক স্বীকৃতি আজকে মিলেছে।
যে প্রকল্পটি অন্য কোনো তৃতীয় দেশের হাতে চলে যেতে পারত, কিন্তু সেটি ভারত এই প্রথম আগ্রহ দেখিয়েছে যে এই প্রকল্পে ভারত ভবিষ্যতে অংশগ্রহণ করতে। এই কারণে আপনারা দেখবেন যে রংপুরে একটা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস খোলার কথা সিদ্ধান্ত হয়েছে। রংপুর যে অঞ্চলে, সেই অঞ্চলেই কিন্তু এই তিস্তার এই প্রকল্পটি হওয়ার কথা। অর্থাৎ ভারত এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, এবং এই ব্যাপারটাকে আরো বেশি যাতে বাস্তবায়ন করা যায়, শেখ হাসিনার যে প্রকল্প তিনি যেটা ভেবেছেন, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা আমার মনে হয়েছে এটা একটা, বাংলাদেশের কেউ বুঝছেন কি বুঝছেন না জানি না, আমার কাছে ভারতীয় হিসেবে মনে হয়েছে এটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং শেখ হাসিনার একটা কূটনৈতিক জয়, এটা এইভাবে আমি মনে করি। দ্বিতীয়ত যেটা হচ্ছে গঙ্গা পানির যে নবীকরণের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, ফলে এটা নিয়ে যে সংশয় ছিল, সংশয়টা আজ দূর হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে ক্ষেত্রে যে আমি বলছিলাম যে ভিসা, যেটা মানুষের আসল সমস্যা, এই সমস্যাটা সমাধান করার একটা পদক্ষেপ নেওয়া, এটা শেষ পদক্ষেপ নয়, এর দ্বারা যে সকলের সমস্যা সমাধান হয়ে যাবে এমন নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সমস্তটা একটা কিন্তু সূত্রপাত ঘটলো, যে সূত্রপাতের লক্ষ্যমাত্রাটা হচ্ছে 2041 এবং 2047। এই বিষয়টাকে যে সমস্ত ডকুমেন্ট গুলো আজকে জারি করা হয়েছে, আমি প্রত্যেক সাংবাদিক এবং বুদ্ধিজীবী এবং বিশেষজ্ঞ, বিশেষ করে সাবেক কূটনীতিবিদ, তাদের প্রত্যেককে অনুরোধ করবো যে ডকুমেন্ট গুলো দয়া করে পড়ুন, আগে পড়ে একটা সিদ্ধান্তে উপনীত হন, এবং সেই বিষয়ে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এ বিষয়ে আলোচনা করতে পারি যদি কোথাও কোনো দুর্বলতা থেকে থাকে, যেটা সংশোধন করার জন্য। বুঝতে পেরেছি জনাব গৌতম লাহিড়ী, থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব শমশের মোবিন চৌধুরীর কাছে। জনাব শমশের মোবিন চৌধুরী, চীন সফরের আগে প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এটা একটা কূটনৈতিক কৌশল। কূটনৈতিক কৌশল আমি বলবো যে এটা ভারতের পক্ষ থেকেও এটা কূটনৈতিক কৌশল রয়েছে, চীনের পক্ষ থেকে রয়েছে, ভারত বাংলাদেশের পক্ষে তো অবশ্যই রয়েছে। তবে আপনি একটা লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী যে 21শে জুন ভারত সফর করবেন, তার বোধহয় যখন এটা মানে এটা নিশ্চিত হলো এবং যেটা সরকার পক্ষ থেকে প্রকাশ করা হলো যে 21শে জুন প্রধানমন্ত্রী ভারত দ্বিপাক্ষিক একটি রাষ্ট্রীয় সফর করবেন, তার কদিন আগে বা 2 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে সংশ্লিষ্ট কর্ম বিভাগকে বলা হয়েছে, উনি বলেছেন, নির্দেশ দিয়েছেন যে চীনের যে প্রকল্প কথা রয়েছে তিস্তাতে, সেটার পর্যবেক্ষণ করার ক্ষেত্রে। তো এইখানে কিন্তু এই মানে শুধু কূটনৈতিক প্রতিযোগিতা নয়, এই তিস্তাটা কিন্তু একটা কূটনৈতিক অবস্থানে চলে গেছে এখন। চীন, ভারত, বাংলাদেশ, এখানে মূল মানে লেভারেজ কিন্তু বাংলাদেশের হাতে। এখন ভারত তারা কারিগরি দল পাঠাবে, এটা ভালো কথা, নিশ্চয়ই আমরা এটা সাধুবাদ জানাই। আশা করি কারিগর দলের নামে এটাকে আরো বিলম্বিত করা না হয়। সে 2011 চুক্তি চূড়ান্ত হওয়ার পরেও চুক্তি হয়নি, তো মানুষের মনে একটা হতাশা রয়েছে, হতাশাটা এখন দূর হয়নি। আর চীন যদি দেখা যায় যে এমন কোনো একটা প্রকল্প দেয় যে বাংলাদেশ মনে করে সেটা হয়তো গুণগত মানভাবে ভালো, তবে এখানে কিন্তু ভূ রাজনীতির একটা খেলা হবে। কারণ অবশ্যই ভারত চাইবে না যে ভারতের অত্যন্ত স্পর্শকাতর একটা এলাকায় চীন এত বড় একটা প্রকল্পতে জড়িত হোক। তবে যেহেতু কারিগরি দল পাঠাবার সিদ্ধান্ত ভারত সরকারের, ভারত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছে, আমি আশা করব যে তারা এটা এই কারিগরি প্রতিশ্রুতি দিয়েই যেন এখানে থেমে যায় না বা আরো এটাকে দীর্ঘমেয়াদী করে না, এটাকে যত তড়িৎ গতিতে এটাকে বাস্তবায়ন করা যায় সেটি সবাই আসলে আশা করে। জনাব শমশের মোবিন চৌধুরী এবং জনাব গৌতম লাহিড়ী, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।